যৌথতা, আধুনিকায়ন ও কার্যকারিতার নামে একটি রাষ্ট্রকে এক ব্যক্তিকেন্দ্রিক সামরিক আধিপত্যের দিকে ঠেলে দেওয়ার লিখিত অনুমোদন দেওয়া হয়েছে পাকিস্তানে। জনসাধারণের সামনে সামরিক পুনর্গঠন হিসেবে তুলে ধরা হলেও পরিবর্তনকে একেবারে সংবিধান প্রণোদিত সামরিক একনায়কতন্ত্রের সূচনা বলছেন বিশ্লেষকেরা। পারমাণবিক ক্ষমতাধর পাকিস্তানে রাজনীতিতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নতুন নয়। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল এবং পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ার নজির বহু আছে। জেনারেল পারভেজ মোশাররফ ও জেনারেল জিয়াউল হক তার উদাহরণ। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সামরিক ক্ষমতাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর স্থান দেওয়ার এই ঘটনা নজিরবিহীন ও সুদূরপ্রসারী। গত বৃহস্পতিবার আইনে পরিণত হওয়া সংবিধান সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সর্বময় সামরিক ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায় মুক্তি পেয়েছেন তিনি। শুধু তাই নয়, গণতান্ত্রিকভাবে দুর্বল পাকিস্তানের জনগণের জন্য কিছুটা ভরসার জায়গা বিচার বিভাগকেও দুর্বল করে দেওয়া হয়েছে। সংবিধানের এই সংশোধনীর ফলে সেনাপ্রধান আসিম মুনির প্রতিরক্ষা বাহিনীর প্রধান CDF হলেন, অর্থাৎ 3 বাহিনী, কৌশলগত কমান্ড, এমনকি পারমাণবিক বাহিনী তত্ত্বাবধানকারী কাঠামোর ওপরও তার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল। এর ফলে কার্যত 3 বাহিনীর ভেতরের ভারসাম্য ভেঙে গেল। 3 বাহিনীর যৌথ নেতৃত্বের দীর্ঘ 5 দশকের প্রাতিষ্ঠানিক ভূমিকা বাতিল হয়ে সেনাপ্রধানের একনায়ক হওয়ার পথ তৈরি হল। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন যে আধুনিক যুদ্ধের বাস্তবতা বলে বিমান, নৌ ও স্থলবাহিনীর স্বাধীনতা ও সমন্বয়ই শক্তির উৎস, কিন্তু পাকিস্তান উল্টো পথে হাঁটছে। তাদের মতে পাকিস্তান যদি বিশ্বমানের চর্চা থেকে সরে যায় তাহলে এককেন্দ্রিক ক্ষমতা ভবিষ্যতে কৌশলগত ভুলের ঝুঁকি বাড়াবে। বিশেষ করে নতুন ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের অধীনে 3 বাহিনীর পারমাণবিক ডেলিভারি সিস্টেম এক ছাতার নিচে আনা হলে বিমান ও নৌবাহিনীর কৌশলগত স্বাধীনতা আরও কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের পারমাণবিক কাঠামো এখনও রাজনৈতিক নেতৃত্বে থাকলেও সংবিধান সংশোধনীর মাধ্যমে কর্তৃত্বের ভারসাম্য বদলে গেছে। ন্যাশনাল কমান্ড অথরিটি NCA কাঠামোগতভাবে এখনও বেসামরিক নেতৃত্বাধীন, কিন্তু ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড CNSC নিয়োগ, পুনর্নিয়োগ ও মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত এখন নির্ভর করবে কেবলমাত্র CDF এর সুপারিশের ওপর। সামরিক কাঠামোর এই পুনর্গঠনের অন্যতম ফল হল ক্ষমতার চূড়ান্ত কেন্দ্রে একজন ব্যক্তির দীর্ঘায়িত মেয়াদ। 2030 সাল পর্যন্ত বাড়ানো এবং নির্দিষ্ট পরিস্থিতিতে তা 2035 পর্যন্ত যাওয়ার সুযোগ তৈরি করা। অর্থাৎ পাকিস্তানের পুরো প্রতিরক্ষা কাঠামো প্রায় 1 দশক জুড়ে এক ব্যক্তির সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক অবস্থানের উপর নির্ভরশীল হবে। বিমান ও নৌবাহিনী প্রধানদের হাতে কেবল 3 স্টার অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল এবং নিচের পদমর্যাদার পদোন্নতি বদলির ওপর ক্ষমতা থাকল। 4 স্টার সব নিয়োগ ভবিষ্যতে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক পরামর্শে হবে, অর্থাৎ বাকি 2 বাহিনী প্রধানদের ভূমিকা ও প্রভাব কমল।